আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদের শিরোনাম। সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা। বরখাস্ত কর্মীদের সুসংবাদ দিল মার্কিন আদালত। গাজায় নৃশংসতার প্রতিবাদে ইসরায়েলি পুরস্কার প্রত্যাখ্যান করল পাকিস্তানি দম্পতি। যুদ্ধবিরতি না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেবে G7। ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার। আফ্রিকার 3টি দেশে ফিলিস্তিনিদের পাঠাতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। ট্রেন অপহরণের ঘটনায় ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ। রিচার্ড থ্রিপিটের বাংলাদেশ সফর নিয়ে আনসারির টুইট। কানাডায় পালানো রাষ্ট্রদূতের বিষয়ে সিদ্ধান্ত জানালো সরকার। বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, বললেন প্রধান উপদেষ্টা। বঙ্গোপসাগরে বাংলাদেশ ভারতের যৌথ নৌমহড়া অনুষ্ঠিত। নির্বাচন দ্রুত ও দেরিতে হবে কেন, জাতিসংঘের মহাসচিবকে জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা। সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের একটি ভবনে এই হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়েছে। হামলার নিশানা করা ভবনটিতে গোষ্ঠীটির কমান্ড সেন্টার বলে উল্লেখ করেছে সেনাবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কটেজ বলেন, তেল আবিব সিরিয়ার বিরুদ্ধে হুমকি হয়ে উঠতে দেবে না। অন্যদিকে ইসলামিক জিহাদের একজন মুখপাত্র ইসরায়েলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আঘাত স্থলটি একটি খালি ভবন, এটি কোনো কমান্ড সেন্টার নয়। এদিকে বরখাস্ত কর্মীদের সুসংবাদ দিল মার্কিন আদালত। ক্ষমতায় আসার পর গণহারে কর্মীদের ছাঁটাই করেছে মার্কিন প্রশাসন। তবে এই সব কর্মীদের সুখবর দিয়েছেন মার্কিন আদালত। তাদের পূর্ণবহালের নির্দেশ দেওয়া হয়েছে। 14 মার্চ ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনকে 19টি সরকারি এজেন্সি থেকে ছাঁটাই করা হাজার হাজার কর্মীকে পূর্ণবহালের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গাজায় নৃশংসতার প্রতিবাদে ইসরায়েলি পুরস্কার প্রত্যাখ্যান করল পাকিস্তানি দম্পতি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহতভাবে নৃশংসতা হামলা চালিয়ে যাচ্ছে, যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান এই বর্বরতার প্রতিবাদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাকিস্তানি দম্পতি ও সংরক্ষণবিদ দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। পাকিস্তানি দম্পতি এই বছর ইসরায়েলের উল পুরস্কার প্রত্যাখ্যান করে মানবতার পাশে দাঁড়ানোর জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদিকে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা দেবে G7 জোটভুক্ত দেশগুলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধের দ্রুত সমাপ্তি চেয়ে কঠোর বার্তা দিয়েছে। শুক্রবার এক খসড়া বিবৃতিতে তারা জানিয়েছে, রাশিয়া যদি ইউক্রেনের মতো সমতার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে দেশটিকে। G7 বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি হয়ে তা পুরোপুরি কার্যকর করতে হবে। ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত G7 জোটের সিনিয়র কূটনীতিকরা এই খসড়া বিবৃতি চূড়ান্ত করেছে। তবে এটি কার্যকর করতে এখনও মন্ত্রীদের অনুমতির প্রয়োজন। এদিকে ইরানের পরমাণু ইস্যুতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান রাশিয়ার। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। পরমাণু ইস্যু নিয়ে বেইজিং, রাশিয়া, ইরান, চীনের কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে শুক্রবার ক্রেমলিন এই আহ্বান জানায়। ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ উল্লেখ করে এর নিন্দা জানান তিনি। সাংবাদিকদের বলেন, এই সমস্যা সমাধানের জন্য আরও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আলোচনার আহ্বান বিশ্ব জনমতকে প্রতারিত করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। খোমেনি বলেন, ইরানকে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ হিসেবে দেখতে চায় যে তারা আলোচনার টেবিলে বসতে রাজি নয়। এদিকে আফ্রিকার 3টি দেশে ফিলিস্তিনিদের পাঠাতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকা পুনর্গঠনের জন্য ফিলিস্তিনিদের পুনর্বাসন করতে পূর্ব আফ্রিকার 3টি দেশের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুক্রবার 14 মার্চ মার্কিন বার্তা সংস্থা AP এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের পুনর্বাসন নিয়ে সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, এই প্রস্তাবের পর সুদান তা তাৎক্ষণিক নাকচ করে দিয়েছে। সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা দাবি করেছে, তাদের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র ও ফিলিস্তিন সম্পর্কিত কোনো প্রস্তাব নিয়ে যোগাযোগ করা হয়নি। পাকিস্তানের বেলুচিস্তানে 4 শতাধিক যাত্রীসহ ট্রেনে হামলা এবং যাত্রীদের জিম্মি করার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ভারত ও পাকিস্তান। এর ফলে দুই দেশের মধ্যকার সম্পর্কের উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের অভিযোগ, এই ঘটনার সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছে ভারত। তারা পাল্টা পাকিস্তানের দিকে আঙুল তুলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পাকিস্তানের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই হামলার সঙ্গে ভারতের কোনো যোগাযোগ নেই। তিনি পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র বলে পাল্টা অভিযোগ করেন। এদিকে কানাডায় পালানো রাষ্ট্রদূতের বিষয়ে সিদ্ধান্ত জানালো সরকার। মরক্কোয় বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে সরকার। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, কানাডায় পালিয়ে গিয়ে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে যে লেখা পোস্ট করেছেন তা গোপন উদ্দেশ্যের ইঙ্গিত দেয় এবং বিদেশে সহানুভূতির অর্জনের অভিপ্রায় এটা করা হয়েছে। এদিকে বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্যবসা করতে পারলে সবার জন্য ভাগ্য বদলে যাবে। শুক্রবার কক্সবাজারে বিআইএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। এদিকে বঙ্গোপসাগরে বাংলাদেশ ভারতের যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত। বাংলাদেশ ভারত নৌ মহড়া বঙ্গোপসাগর 2025 এবং সমন্বিত টহল অনুষ্ঠিত হয়েছে বঙ্গোপসাগরে। এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর রণবীর এবং বাংলাদেশ সেনাবাহিনীর আবু উবাইদা অংশগ্রহণ করেছেন। ঢাকায় ভারতের হাই কমিশনের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই কথা বলা হয়েছে। নির্বাচন দ্রুত ও দেরিতে হবে কেন? জাতিসংঘ মহাসচিবকে জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ঢাকার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই সময় প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে এই কথা বলেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।